আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বিগত 2 দিন পর আজকে আবার আমরা ইনশাল্লাহ লাইভে যুক্ত হয়েছি। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করার রয়েছে সেটা হচ্ছে যে জমি যখন অন্যের নামে নামজারি অথবা খারিজ হয়ে যায় ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এই বিষয়ে পর্ব 2। আজকের আমরা মূলত নিজ জমি যখন অন্যের নামে খারিজ হয় এগুলো কেন হয়, কিভাবে হয় এবং কি কখন নামজারিটা হয়ে যায়, এটা কিভাবে আমরা বুঝবো, এই বিষয়ে আমরা ইতিপূর্বে একটা লাইভে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আজকে মূলত এই যে জমি অন্যের নামে নামজারি হয় এটা হওয়ার পর আমাদের মূলত করণীয় কি, যে আমার জমিটা অন্যের নামে নামজারি হয়ে গেল বা আমার জমিটা অন্য আরেকজনে মিথ্যা কোনো কাগজ দিয়ে অথবা মালিকানা সত্ত্ব প্রমাণ করতে পারবে না এমন কাগজ দিয়ে যখন নাকি কেউ জমিটা নামজারি করে নিয়ে যাবে, তো এই ক্ষেত্রে নামজারি করার পর আমি মূলত কোন আইনের আশ্রয়ে কিভাবে আমি এই নামজারিটা বাতিল করব বা মিসকেস করে আমি কিভাবে সংশোধন করব বা আমি মিসকেস রুজু করে কিভাবে মিসকেস রুজু করতে হবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করবো। ইনশাল্লাহ সাথে থাকবেন। তো যে বিষয়ে আমরা একটু আলোচনা করতেছিলাম যে মূলত নামজারির বিষয়টা হচ্ছে গিয়ে যে নামজারি কিভাবে করতে হয়, কোন কোন কাগজের প্রেক্ষিতে করতে হয়, এগুলো নিয়ে আমরা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার নামজারি করার ক্ষেত্রে অনেকেই ভুলবশত নামজারিটা অনেক সময় হয় কি, যে ভুলে অন্যের নামে অন্যের জমি আমার নিজ নামে নামজারি হয়ে যেতে পারে। এটা মূলত ক্লারিক্যালি মিস্টেক হয়ে থাকে। তো আমাদের মূলত কাজ হচ্ছে যে না, আমার মূলত কাজ হচ্ছে যে নামজারিটা যদি ভুলবশত হয়েও থাকে, মানে অন্যের নামে যদি জমিটা নামজারি হয়েও থাকে, এই ক্ষেত্রে আমাদের মূলত মিসকেস সৃজনটা আমরা কোন ধারার কোন আইনের বলে সহকারী কমিশনার ভূমি বা রাজস্ব মহোদয় এটাকে কোন আইনের মাধ্যমে আপনাকে এটার প্রতিকার দিবেন, এই বিষয়ে মূলত আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আমরা একটু বলে রাখি যে নামজারি মূলত হচ্ছে গিয়ে এমন একটা বিষয় যে আপনি কি করবেন, ইচ্ছে করলেও আপনি মানে সহজে নিজে থেকে কি করতে পারবেন না আপনি, যে আমি এখন নামজারি করেছি এখন আমি ভেঙে ফেলবো, বিষয়টা এরকম না। ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে আপনার যদি কোনো নামজারি হয়ে যায় আপনার বা কোনো দাগ যদি ভুলবশত অন্যের জমি আপনার নামে নামজারি হয়ে যায়, এই ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, আপনাকে পুনরায় মানে মিসকেস রুজুর মাধ্যমে আপনাকে কি করতে হবে, এটা সংশোধন করতে হবে। মূলত এই জন্যই বলা হয়েছে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 150 ধারার ক্ষমতা বলে মূলত রাজস্ব অফিসার বা সহকারী কমিশনার ভূমি মহোদয় এই নামজারির কি করে থাকেন, নামজারি করে থাকেন এবং কি নামজারি রিভিউ বা নামজারি মিস মোকদ্দমার মাধ্যমে, বিবিধ মোকদ্দমার মাধ্যমে আপনার কি করে এটা মানে আর কি সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে রাজস্ব অফিসার বা সহকারী কমিশনার ভূমি মহোদয়কে। এখন নামজারি মূলত করা হয়ে থাকে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 116 ধারা, 117 ধারা এবং 143 ধারার মাধ্যমে, এবং কি এটার সংশোধনের যে পাওয়ার, এটার ভুল হলে বা ক্লারিক্যালি মিস্টেক হলে এটার যে সংশোধন করার জন্য যে ক্ষমতা, এটা মূলত সহকারী কমিশনার ভূমি মহোদয়কে 150 ধারা অনুযায়ী দেওয়া হয়ে থাকে। এখন অন্যের নামে জমি নামজারি হয়ে গেলে আপনার করণীয় কি, আপনি নিজে যেহেতু জমির মালিক, আপনি জমির মালিকানা সত্ত্ব প্রমাণের জন্য আপনার যে ডকুমেন্টারি প্রয়োজন, এই সকল ডকুমেন্ট নিয়ে আপনি কি করবেন, সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে যাবেন এবং ভূমি কার্যালয় থেকে আপনি, আপনার কাজ হচ্ছে 20 টাকার একটা কোর্ট ফি সংগ্রহ করবেন। কোর্ট ফি সংগ্রহ করে এই 20 টাকার কোর্ট ফি নিয়ে যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি কি করবেন, একটা লিখবেন যে বরাবর সহকারী কমিশনার ভূমি বিষয় নামজারি এত এত নং নামজারি মোকদ্দমা সংশোধনের বা আংশিক সংশোধন অথবা বাতিলের জন্য আবেদন। এখন এই বিষয়ে যদি আমরা যদি গত লাইভের যে ক্লাসটা হয়েছে এটা নিয়ে, এটাতে যদি একটু দেখা হয় যে নামজারি করতে গেলে মিস মোকদ্দমা করতে গেলে আমাকে কি কি কাগজপত্র দিয়ে লাগে, কি কি কাগজপত্র লাগে, এটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আজকে একটু আমরা স্বাভাবিক অল্প কথায় আলোচনা করব। যিনি নাকি নামজারি করে নিয়েছেন, যে ভুল নামজারিটা হয়েছে আপনার মতে, যে আমার জমিটা উনি নামজারি করে নিয়ে গেছেন, ওই নামজারিটা কত নাম্বার নামজারি ছিল এবং কি এটা কত সালের নামজারি ছিল, এটার একটা পর্চা পাওয়া যায় বা খারিজি পর্চা যেটাকে বলে, অথবা নামজারি পর্চা, ওই নামজারি পর্চাটা আপনাকে কী করতে হবে, সংগ্রহ করতে হবে।
তারপর আপনার ভোটার আইডি কার্ড লাগবে, তারপর আপনি যে জমির মালিকানা দাবি করতেছেন এই দাবিকানার সপক্ষে আপনাকে কি লাগবে, কাগজ লাগবে, এবং কি আপনার 20 টাকার একটা কোর্ট ফি লাগবে। আবেদন লিখবেন, আবেদন লিখে সহকারী কমিশনার ভূমি বরাবর এই নামজারিটা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে যে ফ্রন্টেক্স আপনি জমা দিবেন। জমা দেওয়ার পর সহকারী কমিশনার ভূমি মহোদয় এটাকে কী করবেন, তদন্তের জন্য স্থানীয় যে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আছে ওনার কাছে পাঠাবেন। উনি তদন্তপূর্বক রিপোর্ট দিবেন, রিপোর্টের প্রেক্ষিতে আপনার শুনানি গ্রহণ করা হবে। শুনানির অন্তে যদি আপনি শুনানিতে যদি প্রুফ করতে পারেন বা প্রমাণ করতে পারেন যে না আমার জমির মালিকানায় ঠিক, ওনারটা ভুল, যিনি নামজারি করে নিচ্ছেন, তাহলে সহকারী কমিশনার ভূমি মহোদয় আপনাকে নামজারি সংশোধন করে দেবেন। নামজারি বা কি করবেন, পর্চা যেটা নামজারি মূলে অন্যের নামে হয়ে গেছে ওটা আপনি কি করবে, সংশোধন করে দেবেন। ঠিক আছে, এই হলো মূলত প্রসিডিওর। তো এই সকল ক্ষেত্রে আমাদের কিছু ব্যাক পোহাইতে হয়, বা বাস্তবতার সাথে যদি আমরা একটু তুলনা করি, যে এই মূলত এই সময়টা আমরা কত দিনের ভিতরে আমাদের মূলত শেষ করতে হয়। মূলত নামজারিটা হয়ে থাকে, নামজারি হওয়ার 30 দিনের ভিতরে আপনাকে কি করতে হবে, মিস মোকদ্দমা করতে হয়। এখন আমার জমি আমি নামজারি হয়েছে কবে আমি জানি না, আমি জানার কথাও না, আমি জানলে তো আমি নিজেই ওটাকে প্রটেস্ট করতাম। দেখা গেল আমার নামজারিটাও আমি একটা জমি কিনছি 2002 সালে, কিন্তু আমি এখন 2024 সালে এসে নামজারি করতে গিয়ে দেখি আমার জমিটা খারিজ হয়ে গেছে 2016 সালে। তাহলে 2016 সাল থেকে এখন 2024 সাল, তাহলে 8 বছর, 8 বছরের ভিতরে তো আমি নামজারি জানি না যে আমার নামে নামজারি হয়েছে কিনা। তো এই জন্য আমি 8 বছর পরে গেলে তো আইন অনুযায়ী যেহেতু 30 দিনের ভিতরে আমাকে আপিল করতে হবে, মিস মোকদ্দমা দায়ের করতে হবে। তো আমি যেহেতু জানি না, তার মানে কি আমার এখন কি আমি মিস মোকদ্দমা দায়ের করতে পারবো কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি একটা যৌক্তিক কারণ দেখাইতে পারেন যে আমি এটা কি জানতাম না, অথবা আমাকে কি করা হয় নাই, অবগত করানো হয় নাই আমি পক্ষ হিসেবে, অথবা আমার জমিটা সে উদ্দেশ্য প্রণোদিতভাবে সে আমার জমিটা আহ, উম, জোরপূর্বক দখল করার জন্য সে এরকম একটা পায়তারা করছে। এইসব কারণ দেখায় আপনাকে কি করতে পারেন, মানে মিস মোকদ্দমা আপনি দায়ের করতে পারেন, কারণ দেখাইতে হবে। ঠিক আছে, আর কারণ দেখানোর পর আপনার কি করবে, এই সকল প্রসিডিউর মেনটেন করার পর আপনার শুনানি গ্রহণ করা হবে। শুনানিতে আপনি যদি উপস্থাপন বা প্রমাণ করতে পারেন যে জমিটা আপনার, ওই ক্ষেত্রে আপনার নামে নামজারি, যিনি নামজারি করে নিয়ে গেছেন ওনারটা নামজারি ক্যান্সেল করবো, আপনার নামে মানে ওনার নামজারি ক্যান্সেল করবেন, ক্যান্সেল করে খতিয়ানটা সংশোধন করে দিয়ে মূল জুতে ফেরত নিয়ে আসবেন। এখন আপনার কাজ, আপনার কাজটা মূলত হচ্ছে যে জমি নামজারি করাটার গুরুত্ব ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। নামজারি যদি কেউ অবহেলা করে তাহলে তাকে এই সকল ভোগান্তিতে পোহাইতে হয়, যে মিস মোকদ্দমা দায়ের করতে হয় যে অন্যের জমি নামজারি করে নিয়ে গেছে গা। নামজারি মূলত ওয়ারিশান সম্পত্তিগুলোতে বেশি হয়ে থাকে। ওয়ারিশান সম্পত্তিগুলো যদি আমরা খেয়াল করি, যে নামজারি মূলত ওয়ারিশান সম্পত্তি নিয়ে বেশি সমস্যা। যে একটাই লোকের 5টা সন্তান রয়েছে, তার মাঝে 2টা মেয়ে সন্তান, 3টা ছেলে সন্তান। ওই ক্ষেত্রে দেখা যায় যে ছেলেগুলো নামজারি করে নিয়ে গেছে, মেয়েগুলো নামজারি করে নাই, অথবা দেখা গেছে 2 মেয়েকে তারা দেখাই নাই ওয়ারিশ সনদে। এরকম হয়ে থাকে মূলত। তো আমরা নামজারি মিস মোকদ্দমার সংখ্যা ক্রমশই হ্রাস পাচ্ছে। দিন যত যাচ্ছে, মানুষ যত ডিজিটাল হচ্ছে, বা মানুষ যত জমি জমা সম্পর্কে জানতেছে, ঠিক আছে, মানুষ ততই কি করতেছে, জমি জমা সম্পর্কে জানার সাথে সাথে সে কি করতেছে, নিজের ক্ষেত্রেও এটার ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে করতে চাইতেছে। সে কোনো না কোনো কারো ধারস্থ হয়ে সে এটাকে সঠিকভাবে নিজ নামে কিভাবে নিজের জমিটা নামজারি করা যায় এগুলোর প্রসিডিউর গ্রহণ করতেছে। তো আমাদের মূলত কাজ হচ্ছে, আমরা যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনার জমি যদি অন্যের নামে নামজারি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি আপনার জমির মালিকানার সত্ত্ব প্রমাণ করা যায় এমন সকল ডকুমেন্ট আপনি হাতের নাগালে নিয়ে আসুন। এবং জমির মালিকানা সত্ত্ব প্রমাণ করতে পারবেন এমন হলে মূলত হবে কি, যে জমির মালিকানা সত্ত্বে আপনাকে যেহেতু পরবর্তীতে কি করা যাবে, সরি ভাই, নামজারি 12 বছর আগে হলে এবং নথি না পাওয়া গেলে করণীয় কি। এটার ক্ষেত্রে যদি একটু বলি, মোখলেসুর রহমান ভাই, 12 বছর আগে হয়েছে, এখন নথি না পাওয়া গেলে এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, নথি পাওয়াটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে যে যখন নাকি কোনো আপনি নামজারি আপনার জমিটা অন্য কেউ 12 বছর আগে নামজারি করে নিয়ে গিয়েছে, এটা তো অবশ্যই কি আছে, হোল্ডিং খোলা আছে নায়েব সাহেব বা ইউনিয়ন ভূমি কর্মকর্তার যে তলবাকি রেজিস্টার, ওই রেজিস্টারে কি করা আছে, নামজারি কেস নাম্বার সহ উল্লেখ আছে। উনি কি করবেন, একটা খসড়া খতিয়ান রেডি করে দিবেন, যে এই নামে এই খতিয়ান খোলা হয়েছে এবং কি আহ, এত এত হিস্সায়। ঠিক আছে, এখন ওই
ওইটা দিয়েই কি করবে, নামজারি কেস রানিং হবে। এখন নামজারি মিস মোকদ্দমাতে নামজারির যে ফাইল, এটা লাগবে কিনা, এটা আসলে ম্যান্ডেটরি না। এক কথায় যে এটা ম্যান্ডেটরি না। কিসের জন্য ম্যান্ডেটরি না? নামজারি যখন নাকি আমরা বাদী বিবাদী উপস্থিত করব, তখন উনি যেভাবে জমিটা খারিজ করে নিয়ে গেছেন, উনি কিভাবে খারিজ নিয়ে গেছেন এটা তাকে প্রকাশ করতে সে বাধ্য। সে যদি ওইটা প্রকাশ না করে, তাহলে কি হবে না, তার নামজারি টিকবে না। ঠিক আছে? এখন আমি তো আর এই তাল বাহানা দেখাইতে পারবো না যে আমি তো 12 বছর আগে নামজারি করছি, কি কি কাগজ মূল্যে নামজারি করছি আমার মনে নাই। এটা বলার কোনো সুযোগ নাই। যার কারণে 12 বছর আগে না, যদি 50 বছর, মানে কথার কথা যে 20 বছর আগেও যদি আপনি নামজারি করে থাকেন, এখন ওই নথি সংরক্ষণ করে, ঠিক আছে, ওইটা এক্সিলেন্ট অফিস সংরক্ষণ করবে। সংরক্ষণ করার পরে তারপর আপনার ওইটা আবার মিসকেজ যখন হইলো, তখন আবার এটাকে সামনে নিয়ে আসবে। বিষয়টা এরকম কোনো ম্যান্ডেটরি, আইনগত ম্যান্ডেটরি নাই। ঠিক আছে? মূলত আমরা নামজারি করা হয় দুইটা পক্ষের মধ্যে। একটা পক্ষ হচ্ছে কি বাদী, আরেকটা হচ্ছে বিবাদী। ঠিক আছে? যিনি বাদী হয়ে মামলা করলেন, তার কাজ হচ্ছে যার বিরুদ্ধে মামলা করেন তাকে প্রমাণাদি উপস্থাপন করে, সে কিভাবে নামজারিটা করে নিয়ে গেছিল। সে এটা প্রমাণ উপস্থাপন করতে বাধ্য। সে যদি প্রমাণ উপস্থাপন করতে না পারে, তাহলে তার নামজারি কি হয়ে যাবে, সংশোধন হোক আর বাতিল হোক, যেভাবেই হোক না কেন, আংশিক সংশোধন হোক অথবা বাতিল হোক, এরকম মানে তার কথা হচ্ছে সে তার প্রমাণ দিতে বাধ্য। ঠিক আছে? কারণ সহকারী কমিশনার ভূমি মহোদয় যখন নোটিশ করেন, একটা বিষয় একটু খেয়াল করবেন যে সহকারী কমিশনার ভূমি মহোদয় নোটিশ করার ক্ষেত্রে ওখানে বলে দেয় যে আপনার প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ উপস্থিত থাকার জন্য বলা হলো বা অনুরোধ করা হলো। প্রয়োজনীয় কাগজপত্র মানে কি? প্রয়োজনীয় কাগজপত্র মানে হচ্ছে কি, আপনার নামজারি কিভাবে করছেন তার সকল প্রমাণাদি, অথবা আপনি মালিকানা সত্ত্ব প্রমাণ করার জন্য যা যা প্রয়োজন সবই এখানে অন্তর্ভুক্ত থাকে। এখন যিনি নাকি বাদী বিবাদী উভয়কে এই নোটিশ করা হয়ে থাকে। তো দুইজনই কি করতে, কাগজ দেখাইতে বা কাগজ শো করতে, উপস্থাপন করতে বাধ্য। ঠিক আছে? ধন্যবাদ। আমরা মূল আলোচনায় ফিরে যাই। যে নামজারির যদি জমি অন্যের নামে নামজারি হয়, ওই ক্ষেত্রে আমরা নামজারির জন্য মূলত বিভিন্নভাবে আমরা নামজারি গ্রহীতা অনেক সময় মারা যায় এবং ওই নামজারি মূলের জমি একাধিকবার বিক্রি হয়ে দখল হস্তান্তর হয়ে থাকলে করণীয় কি? ধন্যবাদ। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, রাশেদুল কিবরিয়া ভাই, আমি একটু বলে বলে রাখি, নামজারি গ্রহীতা যদি মারা যেতেই পারেন, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। নামজারি গ্রহীতা অনেক সময় মারা যায় এবং ওই নামজারি মূলের জমি একাধিকবার বিকৃত হলে, হ্যাঁ, মূলত বিষয়টা হচ্ছে যে যখন নাকি একজন ব্যক্তি নামজারি করলেন, করে উনি মারা গেলেন, তার সন্তানেরা এই জমিটা আবার কি করলো, তার পিতার নামজারি থেকে তারা ওয়ারিশ মূলে এই জমিটা বিক্রি করে দিল। বিক্রি করার পর এটা আবার একাধিকবার হস্তান্তর হওয়ার পর মূল মালিক এখন যদি ফিরে আসেন, যিনি নাকি নামজারি বাতিলের জন্য আবেদন করতেছেন, এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, তার মূলত কাজ হচ্ছে যে যার সাথে তার মূল ফেক্ট, যে যিনি নাকি নামজারি করে মারা গেলেন, এখান থেকে নিয়ে যতগুলো নামজারি হয়েছে, এর ভিতরে সর্বশেষ নামজারির বিরুদ্ধে তাকে কি করতে হবে, মিসকেস দায়ের করতে হবে। ঠিক আছে? মিসকেস দায়ের করবে সর্বশেষ নামজারির বিরুদ্ধে। এখন সর্বশেষ নামজারি যদি না হয়ে থাকে, তার কাজ হচ্ছে সে কি করবে, যে যিনি নাকি একটা নামজারি হয়েছে, যিনি মারা গেলেন, ওই নামজারি তার সন্তানদের ওয়ারিশান করে, ঠিক আছে, তার সন্তানদের এই ক্ষেত্রে মিসকেসে একটা বিষয় অবশ্যই উল্লেখ রাখতে হবে যে ওনার মৃত্যু তার তার ওয়ারিশান কে কে আছেন, এটা আপনাকে এনশিওর করতে হবে। এই এনশিওর করে আপনি কি করবেন, নামজারি মামলাটা আপনি মিস মামলাটা আপনি করবেন। এবং কি এখানে যদি ওয়ারিশান যদি 5 জন থাকে, 5 জনকে আপনি এখানে বাদী হিসেবে, বিবাদী হিসেবে গ্রহণ করবেন। এবং কি তাদের 5 জনকে যেন নোটিশ পৌঁছানো হয়, এটা আপনাকে মানে আর কি এনশিওর করতে হবে। এনশিওর করার পরে এখন বলছেন তারা যদি উপস্থিত না হয়, ওই ক্ষেত্রে মূলত যেহেতু তারা উপস্থিত না হওয়ারই কথা, কারণ তারা তো জমিটা বিক্রি করেছে অন্যের কাছে। ঠিক আছে? এই ক্ষেত্রে মূলত হচ্ছে গিয়া যে ওনার নাম যদি বাতিল হয়ে যায়, তার পরবর্তীতে সে যখন নাকি অন্য মালিকরা দলিল নিয়ে জমিতে আসবে, ওই ক্ষেত্রে তাদের কাজ হচ্ছে যে তাকে বুঝায় বলা যে আপনার জমিটা আপনি নামজারি করে আসেন। যখন নাকি তারা নামজারি করতে যাবে, তখন দেখবে যে মূল হোল্ডিংয়ে জমি নাই। তার মানে কি আপনার এর আগেই তো আপনি নামজারি বাতিল করে তো আপনি মূলজুত জমি ফেরত নিয়ে গেছেন। তখন তারা তাদের ঝামেলা তখন তারা নিজেরাই সমাধান করবে। অথবা এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, যে কেউ মারা গেল এবং কি তার পরবর্তীতে সে নামজারি তার সন্তানের নামজারি মূল্য জমি হস্তান্তর করলো। হস্তান্তর করার পর ওই মালিকরাও কি করলো, জমি আবার নিজ নামে খারিজ করলো। এরকম একটা কেস রিসেন্টলি আমরা জামালপুর
জামালপুর সদরে একটা কেস আমরা এরকম দেখছি যে নামজারি ওই গ্রহীতা মারা গিয়েছেন এবং তার সন্তানরা ওই জমি বিক্রি করেছেন, তারা আবার নামজারি করে ফেলছেন। এই ক্ষেত্রে আমি মূলত যিনি নাকি মিসকেস করবেন তাকে আমি বলে রাখবো যে এটা আসলে আপনার ব্যর্থতা, আপনি অস্বীকার করতে পারেন না, যেহেতু আপনি জমিটা নামজারি করেন নাই। আপনি যদি জমিটা মালিকানা গ্রহণ করতেন, মালিকানা গ্রহণ করার সাথে সাথে আপনি যদি নামজারি করতেন, তাহলে আপনাকে আজকে এই ঝামেলায় পোহাইতে হতো না। অতএব আপনার কাজ হচ্ছে যে সর্বশেষ যেই জমির সাথে আপনার যেই জমিটাকে আপনি নিজ জমি হিসেবে দাবি করতেছেন, এই জমিতে এই দাগে সর্বশেষ যিনি নামজারি করছেন তার নামজারি আপনাকে কি করতে হবে, বাতিলের জন্য আবেদন করতে হবে। ঠিক আছে? বাতিলের জন্য আপনি আবেদন করবেন। যখন ওনার খারিজটা বাতিল হয়ে যাবে, উনি তখন কি করবে, তার পূর্ববর্তী খারিজের জন্য তার দ্বারস্থ হবে যে আপনি কিভাবে করছেন। ঠিক আছে? আপনার কাছে হচ্ছে প্রথমটা, সর্বশেষ যেটা আছে এটা বাতিল করা, বাতিল করে জমিটা মূল জুতে ফেরত নেওয়া। এখন মূল জুত তাহলে কিভাবে ফেরত নেবেন? যদি একটা খারিজ হইল, সর্বশেষ খারিজটার এর আগে যে খারিজ আছে এই খারিজ মূলজুত না, মূলজুত হচ্ছে একদম রেকর্ডে। ঠিক আছে? বিআরএস রেকর্ডে ফেরত নেওয়া। এখন বিআরএস রেকর্ডের আগে যদি দুইটা নামজারি হয়ে থাকে, তাহলে আপনাকে দুইটা নামজারি কি করতে হবে, বাতিলের জন্য আবেদন করতে হবে। ঠিক আছে? দুইটা না তিনটা যদি হয়, তিনটাই আপনাকে বাতিলের জন্য আবেদন করতে হবে। আমি বিষয়টা যদিও যদি না বুঝাইতে পারি, তাহলে আবার একটু বলে রাখতেছি যে মূল কাজ হচ্ছে আপনাকে সর্বশেষ রেকর্ডীয় সর্বশেষ যেই জমি আপনি দাবি করতেছেন তার সর্বশেষ যেই নামজারি হয়েছে ওই নামজারির বিরুদ্ধে আপনাকে মামলা করা। তো মামলা করার ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যে অবশ্যই আপনার মালিকানা সত্ত্ব সঠিকভাবে প্রুফ করার মতো সকল ডকুমেন্টারি নিয়েই আপনি কি করবেন, মামলা করবেন। তো যারা দুইজন কোশ্চেন করছেন তারা দুইজনই যেহেতু নামজারি মিস মোকদ্দমা নিয়ে খুব ভালো জানেন। ঠিক আছে? তারপরও শেয়ার করলাম, ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি পরামর্শ থাকে অবশ্যই পরামর্শ দেবেন, এবং কি এই পরামর্শটা এই কমেন্টসেই দিবেন, দিলে অনেক মানুষ জানতে পারবে। ঠিক আছে? আহ, তো আরেকটু বলে রাখি যে আপনার জমি নামজারি হয়ে যাচ্ছে, আপনি জানতেছেন না, এটার একটা কারণ থাকতে পারে। সেই কারণটা হচ্ছে যে আপনি জমি জমা সম্পর্কে খোঁজ নেন না। ঠিক আছে? আপনার জমি জমা সম্পর্কে খোঁজ নেন। এখন ডিজিটাল সিস্টেমে মূলত জমি জমা খোঁজ নেওয়ার অনেক সহজ সুযোগ রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আপনার জমিটা আপনি নামজারি গ্রহণ করবেন, নামজারি নিবেন, নামজারি করে নেবেন। নামজারি করার পরে আপনার আর কোনো চিন্তা থাকে না। মূলত নামজারি করার পর হোল্ডিং খুলে যখন দাখিলা দিয়ে ফেলবেন, তখন আর সমস্যা থাকে না। তো এজন্য আমি সবাইকে এনকারেজ করব যে আপনারা অবশ্যই কি করবেন, মানে কি জমির নামজারি বা জমির মালিকানা পাওয়ার সাথে সাথে আপনি কি করেন, নামজারি করে ফেলেন। নামজারি করলে আপনার দেখবেন যে জমির ঝামেলা অনেকাংশে কমে যাচ্ছে। ঠিক আছে? আর যারা কিছু দুষ্ট লোক, 100% দুষ্ট লোক আছে যারা, তারা দুষ্টামি করবে, আর তারা ওগুলো নিয়ে আপনাদের কার কপালে পড়বে, তাকে ওই জিনিসটা ভুগতেই হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো যাই হোক, আমরা নামজারি বা মিস মোকদ্দমা সম্পর্কে যে আলোচনা করলাম, এই আলোচনা খুবই যতটুকু উপকারে লাগুক আর কাজে আসুক, ইনশাল্লাহ আশা করি যে সবাই অল্প হইলেও বুঝতে পারছেন। আর নামজারি করার ক্ষেত্রে আপনার ডকুমেন্ট কি কি লাগবে আমি বলেছি, যে যেই নামজারিটা করে নিয়ে গেছে ওই নামজারির পর্চা লাগবে। এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি ইউনিয়ন ভূমি অফিসে পাবেন। ঠিক আছে? এটা নিয়ে আপনি আপনার কাজ হচ্ছে যে আপনি আহ, এটার কাজ হচ্ছে আপনি এইটা নেবেন, এবং কি ভোটার আইডি কার্ড নেবেন, আপনার জমির মালিকানা সত্ত্ব নেবেন, নিয়ে তারপর আপনি সিলেন্ট অফিসে বা উপজেলা ভূমি অফিসে গিয়ে একটা আবেদন দিবেন। সবচেয়ে সবসময় আপনাদের একটা বিষয় বলে রাখি যে আপনারা যিনি নাকি নামজারি সহকারী তার সাথে নামজারি বিষয়ে পরামর্শ গ্রহণ করবেন, যিনি মিসকেস সহকারী তার সাথে মিসকেস বিষয়ে পরামর্শ গ্রহণ করবেন। তাহলে হবে কি, বিষয়টাকে খুব সহজে আপনারা সমাধান পাবেন। আর আপনাদের আরেকটা বিষয় বলে রাখি যে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে কর্মরত সকল কর্মচারী এখন মূলত হচ্ছে কি যে ডিজিটাল সিস্টেমের ছোঁয়ায় অনেক সেবা প্রদান যে সিস্টেম, এটা অনেক আমূল পরিবর্তন হয়েছে, যার কারণে আমরা সেবাগুলো খুব সহজে পাই বা খুব সহজে দেওয়ার জন্য চেষ্টা করি। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মাসুদ ভাই, শিক্ষণীয় বিষয় চেষ্টা করতেছি সবাইকে একটু একটু জানানোর জন্য, যতটুকু জানি। দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।